নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ঝড় বাদলে ধুধু মাঠে। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ঝড় বাদলে ধুধু মাঠে। ঝড় বাদলে ধুধু মাঠে, যে যায় সে পায়। ছেলেবেলায় ঝড় উঠলে ঠাকুমা দুলে দুলে গাইতো ছড়াটা, তবে ওইটুকুনি। নাতিরা বারবার প্রশ্ন করত, তারপর? ও ঠাম্মা, বলো না, তারপর গেলে কি পায়? ঠাকুমা উত্তর দিত না, শুধু ঠোঁট টিপে ভারী রহস্যের হাসি হাসত। অনেক অনেক দিন পর আজ এই নির্জন স্টেশনে দাঁড়িয়ে রহস্যময় সেই ছড়াটা কেন যে মনে পড়ে গেল শঙ্কর। ট্রেন থেকে নামতেই সামনে সেই বিশাল প্রান্তর, ঘন মেঘ জড়ো হয়ে বড়সড় আসর পেতেছে সেখানে। বৃষ্টি বুঝি নামে নামে, আজ বোধ হয় না বেরোলেই ভালো হতো। সময় এমন আষাঢ়ে মেঘ কোত্থেকে এলো কে জানে। নির্ঘাত বঙ্গোপসাগরে ডিপ্রেশন, তবে আজ না এলে কবে আবার আসা হয়? রাখিকে সংসারের গণ্ডি থেকে বার করাটাই এক বিরাট সমস্যা। আজ এই ঝামেলা, কাল ওই ফ্যাসাং। আগের দিনও তো বেরোবো দুম করে কর্তার মাসিমা এসে হাজির, কি না সারাদিন থাকবেন। আর একদিন রাত অবধি সব ঠিকঠাক, সকাল থেকে হঠাৎ ঝুম্পার গা ছ্যাঁক। দরকারি কাজে এইভাবে শুধু পরপর বাধা আসে। মেঘলা মাঠে মার কতক চোখ বুলিয়ে রাখির দিকে আর চোখে তাকালো শঙ্খ। অনিচ্ছায় এসেছে বলে এখনো মুখটা ভার, আঁচল তুলে চেপে চেপে ঘাড় গলা মুছছে। দু ভুরুর মাঝে জমাট বিরক্তি। কথা বলার জন্যই কথা বলল শঙ্খ। আকাশের সাজগোজ দেখে মনে হয় জোরে নামবে, কি বলো? রাখি কোনো কথা বলল না। শঙ্খ আকাশের দিকে মুখ করে কোমরে হাত রাখল। তবে বোধহয় নামছে না। দেখো পশ্চিম দিকটা খালি খালি আছে, পুরো ভরাট হওয়ার আগে আমাদের কাজটা হয়ে যাবে। রাখি এবারে সোজাসুজি তাকালো। তোমার লোক কোথায়? লোকটা যে সামনাসামনি কোথাও নেই তা আগেই দেখে নিয়েছে শঙ্খ। ঢোক গিলল, ও দিকটায় থাকতে পারে, চলো না ওপারে যাই। দুই প্রাচীন স্টেশনের মাঝখানে খোলা মাঠের কোলে মাত্র কিছুকাল আগে জন্ম নিয়েছে ছোট্ট স্টেশনখানা, এখনো ওভারব্রিজটা পর্যন্ত হয়নি। রেল লাইনের উঁচু নিচু কুয়া টপকে ওরা এপারে এলো। কোথাও জনপ্রাণী চিহ্ন মাত্র নেই, কেমন যেন হু হু করছে গোটা এলাকাটা। কাঁচা মাটির গা বরাবর একা একটা ল্যাম্পপোস্ট। রাখি সেই অবধি পৌঁছে দাঁড়িয়ে গেল। কই, কাউকেই তো দেখা যাচ্ছে না। শঙ্কর ব্যস্ত চোখ বৃথাই পুরো প্ল্যাটফর্ম ঘুরল আবার। বুঝতে পারছি না,
10টার আগেই তো এখানে এসে দাঁড়াবে বলেছিল। দেখো কখন আসে। দালালদের কোনো কথা ঠিক থাকে না। দেখি আর একটু। ঠোঁট উল্টালো রাখি। ট্রেনটা তাদের নামিয়ে দিয়ে যে পথে চলে গেছে সেই দিকেই তাকিয়ে আছে। ভাবটা এমন, গাড়িটা যদি ভুল করে উল্টো দিকে চলে আসে, টুক করে ও ফিরে যাবে কলকাতায়। কি যে মোহর কলকাতার উপরে। দীর্ঘদিন খাঁচাবন্দি হয়ে থাকলে বোধ হয় এরকমই হয়। খাঁচার পাখি আকাশ ভুলেই যায় তখন। আর শঙ্খ তাড়াতাড়ি পা চালিয়ে টিকিট কাউন্টারের দিকে এলো। খুপড়ি মতন টিকিট ঘরটির ঝাঁপ যথারীতি অর্ধেক নামানো। ভেতরে কেউ আছে কি নেই বোঝা যায় না। আগে যে কদিন এসেছে কোনোদিনই কাউন্টারের ঝাঁপ পুরোপুরি খোলা দেখেনি শঙ্খ। শহরতলির বেশিরভাগ লোকাল এখানে দাঁড়ায় না। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে 10 দিক তোলপাড় করে ঝমাঝম চলে যায়। সেই অভিমানে কি কাউন্টার ঘোমটা টেনে রাখে? শঙ্খ ঝুঁকে ভিতরটা একবার দেখবার চেষ্টা করলো। টেবিলে মাথা গুঁজে নিঃসাড়ে ঘুমোচ্ছে টিকিট বাবু। আয়েশ করে ঘুমোবার দিন বটে আজ। আর কেউ কি আছে ভেতরে? দেখা যাচ্ছে না। বাইরে বেরোনোর মুখে লাল সিমেন্টের চওড়া বেঞ্চি। একটা মাদি কুকুর খাঁচারেক বাচ্চা নিয়ে সেখানে নিঝুম বসে। শঙ্কর বাইরেটাও দেখে এলো। না, লোকটা আসেইনি। কোনো মানে হয়? অত দূর থেকে এমন একটা আকাশ বয়ে তারা আসতে পারলো, আর তুই বেটা কাছেই থাকিস। জমি কেনা বেচাতে দাও মারবি মোটা। শঙ্খ পায়ের ডগায় এসে পড়া ইটের টুকরোয় ফুটবলে শট মারলো একটা। স্টেশনের বাইরে কাঁচা রাস্তা। রাস্তার গায়ে এখানকার সবেধন একটি দোকান। ঠিক দোকান নয়, দোকানের মতো। বাঁশের খুঁটির মাথায় টিনের চালা, 3 দিকে তরমার দেওয়াল। পাম্প দেওয়া কেরোসিন স্টোভে কখনো সখনো এখানে চা বানানো হয়, তবে কখনো সখনোই। অফিস টাইমের টুকরোটা একটা 2-4 জন ছাড়া বড় একটা চায়ের খদ্দের নেই এলাকায়। অন্যান্য দিন তাও 1-8 জন বসে থাকে বেঞ্চিতে। বেশিরভাগই মাঝ রাস্তার দিকের বাসিন্দা। বসে বসে আড্ডা মারে, কাগজ পড়ে, ফোর্স কিংবা শ্রীলঙ্কা চুক্তি নিয়ে তর্ক জমায়। আর চারিদিক শুনশান। এমন গোমড়া দিনে কি আর শখ করে বাইরে বেরোয়? ছোট মতন কাচের বাক্সে গড়াগড়ি যাওয়া উটি কত কণার দরবেশ আর দানাদার সামনে রেখে দোকানিটাও ঢুলছে। তার খুব কাছে গিয়ে গলা ঝাড়লো শঙ্খ। দাদা, শুনছেন? ও দাদা। ধরপড় করে সজাগ দোকানি। দাদা, টুটুবাবুকে দেখেছেন? এখানে এসে দাঁড়ানোর কথা ছিল। ঘুমন্ত চোখ টান টান করলো লোকটা। হাতের উল্টো পিঠে মোমের রস মুছছে। একবার ঝুঁকে আকাশটাও দেখে নিল। সে কি আর আজ ঘর থেকে বেরোবা? জমি দেখাবার কথা ছিল বুঝি? টুটুবাবু এই অঞ্চলে মোটামুটি সবারই পরিচিত। মুখের আগে তার চোখ কথা বলে। এসব লোকেরা স্বভাবতই কথা দিয়ে কথা রাখে না। প্রশান্ত তাই লোকটার সঙ্গে শঙ্কর আলাপ করিয়ে দিয়েছিল। শঙ্খ তখন কলকাতার বুকে নিজস্ব একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছে। ফ্ল্যাট না হোক, নিদেন পক্ষে এক ফালি জমিও যদি পাওয়া যেত। এখানে ওখানে কথা বলে বেড়ায়, কিছুতে সুবিধা হয় না। সাধ আর সাধ্যের মধ্যে দূরত্বটা যে বড্ড বেশি। শেষে প্রশান্ততা বলল, কি তোমরা কলকাতা কলকাতা করে মরো? একটু বাইরে যাও, দেখবে কত চমৎকার সব জায়গা পেয়ে যাবে। নাকি আপত্তি জানিয়েছিল। ও বাবা, কলকাতা থেকে দূরে গিয়ে আমি তো থাকতেই পারবো না। এখানে আজীবন থেকে। দূর কোথায়? নরেন্দ্রপুর তো কাছেই। তোমাদের বালিগঞ্জ থেকে ট্রেন ধরলে মাত্র 20 মিনিট। স্টেশন হওয়ার পর পূর্ব দিকের ধান জমিগুলোই সব হই হই করে বিক্রি হয়ে যাচ্ছে। ছুটির দিনে দেখো গে যাও, তোমাদের মতো ভূমিহীন বাবু বিবিরা কেমন রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ফাঁকা মাঠে নিজের জমির সীমানা মাপছে। দামও তোমাদের নাগালের মধ্যেই।
কথাটা ঠিক। বাস রাস্তা থেকে এই জায়গাটা যদিও দূর, তবে স্টেশন হয়ে যাওয়াতে ঝাঁক বাড়ি এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। সোনারপুর আসবে ওদিক থেকে, শহরে শহরতলির মিলন হবে। এইভাবেই তো নগর ডালপালা ছড়িয়ে দেয় নানা দিকে, ঝুড়ি নামিয়ে নতুন শিকড় গাড়ে। টুটুবাবু ছাড়াও আরো দু একজন দালালের সঙ্গে আলাপ হয়েছে শঙ্কর। ইদানিং কিছু হাউসিং এজেন্সিও এদিকে ব্যবসায় নেমে গেছে। দিনকে দিন নিচু ধান জমির দামই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আজ 5,000 কাঠা তো কাল 6,000, পরশু 8,000। শঙ্খ প্ল্যাটফর্মে ফেরার আগে সিগারেট ধরালো। আলগাভাবে ঠান্ডা হাওয়া উঠছে মাঝে মাঝে, কোথাও হয়তো বৃষ্টি নেমে গেছে। চাপা গুমগুমে শব্দে আকাশটা ডেকে উঠল। ডাকতে ডাকতে গড়িয়ে গেল দূরে, আবছা প্রায় ঘর বাড়িগুলোর দিকে। এই পশ্চিম পাড়টায় তবু যা হোক জনবসতি আছে। মিঠো পথ বেয়ে খানিকটা গেলে মাঝ রাস্তা, রামকৃষ্ণ মিশন। পূর্ব দিক একেবারেই জনহীন। যত দূর চোখ যায় শুধু হাহা মাঠ। খামজা খামজা ভাবে চাষও হয়েছে কোথাও কোথাও। মাঠের শেষ প্রান্তে গ্রাম, এখান থেকে শুধু তার সবুজ আভাস পাওয়া যায়। টুটুবাবু ওই কামরাবাতের দিকেই থাকে। এগিয়ে গিয়ে লোকটাকে খুঁজলে কেমন হয়? ধুত, ভাড়া বাড়ি হয়ে যাবে, তার থেকে ফিরে যাওয়াই ভালো। প্ল্যাটফর্মে ঢুকতে ডান দিকে তার জালে ঘেরা সদ্য কিশোরী এক গুলমোহর গাছ। তার ওধারে চুপচাপ দাঁড়ানো রাখিকে দেখাচ্ছে ঠিক নির্বাসিত রানীর মতো। শঙ্খ মনে মনে হেসে ফেলল। হ্যাঁ, সত্যি এসব জায়গায় রাখির মতো শহুরে মেয়েদের একেবারে বেমানান লাগে। তাকেও কি ঠিক মানায় এই বিশাল প্রাকৃতিক পটভূমিতে? না মানা, জায়গাটা শঙ্কর ভীষণ ভালো লেগে গেছে। কলকাতার এত কাছে, বলতে গেলে প্রায় নাগালের মধ্যেই। এমন বিশাল নির্জনতা পাওয়া যায়, ভাবলেই গা ছমছম করে ওঠে। এই ধরনের নির্জনতার আলাদা একটা চোরা টান আছে। প্রথম দিন এখানে এসেই অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল তার। চারধারের অনন্ত নীল, আর সবুজের মাঝখানে তাকে দাঁড় করিয়ে টুটুবাবু বলেছিল, এই দেখুন, এই আপনার জমি, পছন্দ হয়? মাঠের গায়ে টালমাটাল ঢেউ উঠছে তখন। সোনালি রোদে ভেসে গেল কিছু শুকনো ধুলো মাটি। গাছ গাছালি তীর তীর নাচছে। লোকটা বলল, স্টেশনের কাছেও দু একটা প্লট আছে, দামটা একটু বেশি পড়বে, দেখবেন? উত্তর দেবে কি? শঙ্খ কোথায় চলে গেছে তখন। সে যেন সে নয়, সে হয়ে গেছে পৃথিবীর সেই আদি পুরুষ যে প্রথম অধিকার করেছিল ভূমিকে, তারপর প্রথম ঘর বেঁধেছিল মাটির উপরে। কথাটা রাখিকে গিয়ে বলতে সে তো হেসে কুটি পাটি। আশ্চর্য কল্পনা শক্তি যা হোক, ওসব কাব্য আমার পোষায় না। আহা, তুমিও একটু ভাবো না। মনে করো ওখানে গিয়ে প্রথম আমরাই ঘর তৈরি করলাম। ভেবে দেখো, চারিদিকে কোনো হট্টগোল নেই, প্রতিবেশী রেশারেশি নেই, ধুধু মাঠের ভেতর আমরাই শুধু থাকি। যেদিকে তাকাও আকাশ, মাটি আর সবুজ গাছপালা। ছেলে মেয়ে দুটো উদ্দাম খেলা করবে ধুলোতে, যেমন তেমন বাতাস দৌড়বে আমাদের ঘরের ভেতর দিয়ে। সে বাতাসে ধোঁয়া নেই, ডিজেলের গন্ধ নেই। তুমি ভাবো বসে বসে। রাখি মুখ বেঁকিয়ে বলেছিল, একটা কথা মনে রেখো, ওসব ওসব মান্যবর্জিত জায়গায় বাড়ি করলে তুমি গিয়ে থাকবে, আমরা কেউ যাব না। শঙ্খ পা দিয়ে চেপে সিগারেট নেবালো। রাখি এক মনে হাতের নখ খুঁড়ছে। একটু দূর হলেও শঙ্খ বুঝতে পারল ওর নিচের ঠোঁট বেশ কাঁপছে। নিজের বিরুদ্ধে কিছু করতে হলে রাখির ঠোঁট অভিমানী বালিকা হয়ে যায়। আহা, বেচারির কত স্বাদই অপূর্ণ থেকে গেল। নিজস্ব এক ফালি বাড়ি করবার জন্য কবে থেকে শুধু কল্পনার জাল বুনে চলেছে, আর উদ্বাস্তুর মতো বাসা বদল করতে হচ্ছে একের পর এক। কোথাও একটু পুরনো হলেই বাড়িওয়ালা বাঁকা হয়ে যায়।
অন্যের তৈরি ঘরে কি যে শঙ্কা আর আড়ষ্টতায় দিন যাপন করতে হয় মানুষকে। কেমন হীনমন্যতা বোধ এসে যায় মনে, আসতে বাধ্য, তার নিজেরই আসে। শঙ্খ বউয়ের কাছে এগোলো। লোকটা এরকম ঝুলাবে ভাবতেও পারিনি। যাকগে, এরপর যে ট্রেনটা এসে দাঁড়াবে তাতেই ফিরে যাব। রাখি ঠান্ডা চোখ তুলে তাকালো। শখ মিটে গেল? কথাটায় যথেষ্ট খোঁচা আছে। শঙ্কর একবার সামান্য রাগ হচ্ছিল। তার কি নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে শখ আহ্লাদ থাকতে নেই? রাখি ধরেই নিয়েছে সে যা চাইবে তাই হবে। তার যদি এখানে জমি পছন্দ না হয়। শঙ্কর গলা ভারী হলো। আজ না হলো তো কি আছে, কিনবো মনস্থ যখন করেছি আরেকদিন আসবো। আমি আর আসবো না। এসো না, আমি একাই বায়না করে যাব। আকাশ বেয়ে হুড়মুড় করে মেঘ চড়তে শুরু করেছে। বিদ্যুৎ চমকালো বার কয়েক। রাখি ঘুম হয়ে আছে। হাওয়ার দিকে পিছন ফিরে আরেকটা সিগারেট ধরালো শঙ্খ। কলকাতা কলকাতা করে মরছো, চেষ্টা তো করা হলো। আমাদের জন্য ওখানে জায়গা আছে কোথাও? থাকলেও তুমি ছুতে পারবে? তেমন চেষ্টা আর হলো কই। এই তো ইস্টার্ন বাইপাসের বিজ্ঞাপনটা বেরিয়েছিল, ওখানে লটারি হবে। আমাদের কোনোদিন লটারি উঠবে না। এটাও তোমার কল্পনা? কল্পনা নয়, বাস্তব। লটারি পাওয়ার কপাল থাকা দরকার। লেজিদের কপাল কখনো খোলে না। রাখি যেন ঠিকই করেছে, তর্ক চালিয়ে যাবে। লটারি ছাড়াও কত রকম স্কিম হচ্ছে চারিদিকে মধ্যবিত্তদের জন্য। তারাও কেউ তোমাকে প্রপার কলকাতায় জায়গা দিতে পারবে না, এরকম শহরতলিতেই। সে যেমনই হোক, এমন ভুতুড়ে জায়গা তো আর হবে না। আশ্চর্য। শঙ্খ হতাশভাবে দুদিকে মাথা নাড়ল। এমন একটা সুন্দর পরিবেশ তোমার ভালো লাগছে না? কলকাতাতে মাথা খুঁড়লেও এমন নির্মল জায়গা পাবে তুমি? না, পাবো না। রাখির ঘাড় শক্ত হলো। তা সুন্দরবনে গিয়েও তো বাড়ি করা যায়, সেখানে প্রকৃতি আরো সুন্দর। উঠোনে বাঘ ভাল্লুক হামা টানবে, কুমড়ো ডগায় সাপ ঝুলবে, তবে না নিজের বাড়ি। ভুল করছো, এই জায়গা কদিন পরে মোটেই এরকম থাকবে না। অসম্ভব। 10 বছরের আগে এখানকার কোনো ডেভেলপমেন্ট হতেই পারে না। কবে ইলেকট্রিসিটি আসবে, জলের ব্যবস্থা হবে, আমি বাজি ধরতে পারি। বেশ তো। শঙ্খ নরম হলো। বেশ তো, তখনই না হয় তুমি এসে বাড়ি করো। এখন যখন সস্তায় পাওয়া যাচ্ছে, কিনে রাখতে ক্ষতি কি? কাঠা রেখে কত সুন্দর মনের মতো বাড়ি করা যাবে ভাবো তো। ভালো, এইভাবেই ফাঁকা মাঠে কষ্টের টাকাগুলোকে ব্লক করে রাখো, আর বাড়িওয়ালাদের তোয়াজ করতে করতেই কাটিয়ে দাও জীবনটা। এই কথার পিঠে কথা হয় না। শঙ্খ চুপ করে গেল। প্রচন্ড দাপটে একটা ডাউন ট্রেন ছুটে যাচ্ছে চোখের উপর দিয়ে। শিশু প্ল্যাটফর্ম দুটো ধুকপুক কেঁপে উঠল। গাড়িটা বেরিয়ে যেতে চতুর্দিকে ধুলোঝড়। রাখি নাকে আঁচল চাপা দিল। অনেকক্ষণ পর দুটো জ্যান্ত মানুষের মুখ দেখা যাচ্ছে। স্টেশনে ঢালবে আধা শহুরে দুজন লোক উঠে আসছে প্ল্যাটফর্মে। তাদের বিস্মিত চোখ শঙ্খ রাখির দিকে, যেন এরকম দিনে স্টেশনে কাউকে দেখবে ভাবেনি। শঙ্খ তাদের দিকে গটগট করে এগিয়ে গেল। দাদা, এরপর কোন গাড়ি দাঁড়াবে? ধুতি পরা লোকটা বগল থেকে ছাতা নামালো। কোন দিকে যাবেন? যেন রাখি শুনতে পায় সেভাবেই গলা চড়ালো শঙ্খ। কলকাতায়। এখন কলকাতায়? পাশের লোকটি আরো অবাক। যখন তখন দুর্যোগ নামতে পারে। শঙ্খ শুকনো হাসল। না না, যাব না, ফিরবো। এখন তো গাড়ি নেই, ক্যানিং থামবে সেই 12টা 5-এ। তবে হেঁটে যদি সোনারপুর চলে যেতে পারেন। শঙ্খ ঘড়ি দেখল, 11টা 25, তার মানে 1.5 ঘন্টার কাছাকাছি। আকাশ নেমে এসেছে আরো।
একটু আগেও ঝিমঝিম আলো ছিল, আর বোধহয় বৃষ্টিকে ধরে রাখা গেল না। লোক দুটো প্ল্যাটফর্ম বেয়ে নেমে যাচ্ছে। ওরা ট্রেন ধরতে আসেনি, নাকি সরে দাঁড়িয়েছে। ভ্যানিটি ব্যাগ থেকে ফোল্ডিং ছাতা বার করেও রেখে দিল। শঙ্কর হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল। কি দরকার ছিল অযথা ঝগড়া করবার? প্রতিদিন একই কথা ছোঁড়াছুড়ি। শঙ্কর সামনের বেঞ্চিতে বসে পড়ল। সোনারপুর অবধি এখন আর হেঁটে যাওয়া যায় না, নাকি হাঁটতেও পারবে না অতটা। এবার একটা আপ ট্রেন পাস করছে। অনেক দূরে চলে যাওয়ার পরও তার ধাতব রেশ শুনতে শুনতে শঙ্খ মত বদলে ফেলল। মরুকে যা, এখানে কিনবেই না জমি। ঘর বাঁধা নিয়ে যদি স্বামী স্ত্রী একমত হতে না পারে। শঙ্খ যখন এভাবেই বিমর্ষ, তখনই আশ্চর্য কাণ্ডটা ঘটে গেল। বৃষ্টির প্রথম ফোঁটাটা রাখির শরীরকেই ছুঁলো আগে। সঙ্গে সঙ্গে হঠাৎ কেমন আলুথালু হয়ে গেল রাখির মনটা। বৃষ্টি আসার সম্ভাবনা আর বৃষ্টি আসা, এই দুটোর মধ্যে এত তফাৎ। রাখি আকাশের দিকে চোখ তুলল। আবার একটা ফোঁটা ঝরল, আরো একটা। চোখ নামিয়ে রাখি শঙ্কর দিকে তাকালো। আচমকা ভেতরে একটা গোলমাল বেঁধে গেছে। একটু আগের ক্ষোভ, বিষাদ যেন সব ধুয়ে যেতে চাইছে। বৃষ্টি আর মাটির মিলনে বুনো সুখের গন্ধ ছড়িয়ে যাচ্ছে বাতাসে। শঙ্খ উঠে দাঁড়ানোর আগে তার কাছে ছুটে গিয়েছে রাখি। এই উঠো, উঠে পড়ো। শঙ্খ উঠে দাঁড়ালো, টিকিট ঘরের দিকে যাচ্ছে। ওদিকে নয়, ওদিকে নয়। পিছন দিকে টানলো রাখি। ওই দিকে চলো, তোমার পছন্দ করা জমিতে, মাটিতে। রাখির স্বরে কি ব্যঙ্গ? শঙ্খ বুঝতে পারছিল না। চোখ দুটো তবে ঝিকঝিক করে হাসে কেন? মেয়েদের মনের রং কখন যে কিভাবে বদলায়। বৃষ্টির ফোঁটারা ঘন হচ্ছে ক্রমশ। শঙ্খ নিজের মনে বিড়বিড় করে উঠল, ধুর, রোববারের সকালটাই মাটি হয়ে গেল। এমন জানলে কোন শালা। ওদিকে ছেলে মেয়ে দুটো হয়তো না খেয়ে বসে থাকবে। থাকবে না, থাকবে না। চাপা অস্থিরতায় গলা কাঁপছে রাখির। থাকবে না, আমি আশার মাকে ওদের খাইয়ে দিতে বলেছি। লন্ড্রি থেকে জামা কাপড়গুলো আনা হলো না। দুপুরে বাবুলের অ্যাডমিশনের জন্য ব্যানার্জি বাবুর কাছে যাওয়ার কথা ছিল। কেরোসিনও ধরা হলো না। মাঝখান থেকে মেঘে মেঘে যুদ্ধ বেঁধে গেছে। এমন জোরে চেঁচিয়ে উঠল আকাশ, যেন শুধু ধমকেই থামিয়ে দেওয়া যায় বৃষ্টিকে। রাখি শঙ্কর হাত চেপে বলল, কথা বলো না, তাড়াতাড়ি চলো। কোথায়? বললাম তো, আমাদের জমিতে, ঝড়ে বৃষ্টিতে। শঙ্কর ফ্যালফ্যাল করে তাকালো। রাখির কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছে না। ঝোড়ো হাওয়ার তালে তালে নাচছে বৃষ্টি। রাখি আচমকা সেদিকে ছুটে গেল। ছুটতে ছুটতে নেমে যাচ্ছে প্ল্যাটফর্মে। আরে কি হলো? শঙ্খ হতচকিত। ওদিকে কোথায় যাচ্ছ? এই রাখি, এই মিছিমিছি ভিজছ কেন? রাখি উত্তর দিল না। ঝুমঝুম বৃষ্টি মাথায় নিয়ে একেবারে খালপাড়ে চলে গেছে। শঙ্খ এক ছুটে পৌঁছে গেল সেখানে। কি আজব খেয়াল চাপলো। রাখি শুনেও শুনল না। প্রকাণ্ড আকাশ জুড়ে নাচছে হিসিস বিদ্যুৎ। সেদিকে চোখ মেলে দিয়েছে। জানো, সেদিন না আনোয়ার শাহ রোডের দিকে গিয়েছিলাম, তোমাকে বলিনি, আমাদের সেই ফ্ল্যাটটায় না লোক এসে গেছে। টুপ টুপ জল গড়াচ্ছে রাখির চুল বেয়ে, কপাল বেয়ে। শঙ্খ তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ছাতা পার করতে চাইল। নিশ্চয়ই সেই ডাক্তারটা কিনেছে, তাই না? রাখির চোখ থেকে বৃষ্টি ঝরল। অথচ ফ্ল্যাটটা প্রথমে আমাদের নামে অ্যালটেড হয়েছিল, বাড়তে বাড়তে শুনলাম 2,80,000 বিক্রি হয়েছে। হাওয়াতে ছাতা উল্টে পাল্টে যাচ্ছে। শঙ্খ প্রাণপণে সোজা রাখার চেষ্টা করছে সেটাকে। রাখি দেখেও দেখল না। ওরা প্রথমে যে এস্টিমেট দেয় তার কিছুতেই ঠিক রাখে না। নইলে বলো, 1.5 লাখ টাকার ব্যবস্থা তো আমরা করেছিলাম,
80,000 লোন, আমার গয়না, তোমার প্রভিডেন্ট ফান্ড। রাখির গলা ক্রমশ ডুবে যাচ্ছে। ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল কোথাও। মেঘেরা প্রায় ঘিরে ফেলেছে দুজনকে। খানিক তফাতে বাঁ পাশে কারা আধখানা ঘর বানিয়ে ফেলে রেখে গেছে। হয়তো শেষ করতে পারেনি। ঘর নয়, ঘরের খাঁচা। একটা গরু ভীষণ ভয় পেয়ে লাফাতে লাফাতে আশ্রয় নিচ্ছে খাঁচাটার দিকে, যেন ওখানে পৌঁছলেই বাঁচা যায় তাণ্ডবের হাত থেকে। রাখি সেদিকে তাকিয়ে খিলখিল হেসে উঠল, ঠিক বাচ্চা মেয়েদের মতন। লাফিয়ে বাঁশের শাঁখও পার হলো। আবার বাজের শব্দ। শঙ্খ এবার ভয় পেয়ে গেল। এই এই রাখি, কি পাগলামি করছো? এসো, ফিরে চলো। রাখি তাকালো না। হাওয়ায় হাওয়ায় দুলে বৃষ্টি ছুটছে পূর্ব দিকে। সেই বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ল। বাড়িওয়ালা কাল কি বলছিল জানো? বলে ছেলের বিয়ে দেব। ওদের আর উপরের ঘরে কুলোচ্ছে না। শিগগির মনে হয় আমাদের উঠে যেতে বলবে। বলতে বলতে জোরে হেসে উঠল। বাজে কথা। বাড়িওয়ালা মাত্রই ভাড়াটে ওঠাতেও কথা বলে। আমরা চলে গেলে আবার বেশি ভাড়া, মোটা মোটা অ্যাডভান্স। শিবু দালাল মাঝে মাঝেই আজকাল যাতায়াত করছে। বৃষ্টির সঙ্গে রাখি ছুটে চলেছে পাল্লা দিয়ে, কখনো আগে কখনো পেছনে। হেই, তোমার মনে আছে আগের বাড়িওয়ালা কিরকম কায়দা করে? ইস, জল নিয়ে ওরা খুব কষ্ট দিয়েছিল, খুব। আর প্রথম যে বাড়িটায় ছিলাম, সেই যে গো ঢাকুরিয়ায়, 3 ঘর ভাড়াটের কমন বাথরুম। ঝরাচরে বুঝি রাত নেমে আসছে। কামরাবাদের দিক থেকে এদিকের বৃষ্টিকে তাড়া করে আরেক দল বৃষ্টি ঝাঁপড়ে এলো ছিপ ছিপ শব্দে। শূন্য মাঠে ঝড়ের শব্দ কি ভয়ঙ্কর। শঙ্খ দুহাতে কান চাপল। রাখি কেমন অনায়াস ভঙ্গিতে এগিয়ে চলেছে, যেন আজই সমস্ত গ্লানি আর হতাশা ভাসিয়ে দেবে ঝড় জলে। খুব নিচু দিয়ে একটা কাক উড়ে গেল। রাখি পা থেকে চটি জোড়া খুলে ছুঁড়ে দিল দূরে। এমন তরতর করে হাঁটছে যেন এ পথে তার রোজই যাওয়া আসা। শঙ্কর বুকটা কেঁপে উঠল। বৃষ্টির ধোঁয়ায় রাখিকে পরিষ্কার দেখা যাচ্ছে না। নিজের বউকে এই মুহূর্তে কেমন অলৌকিক লাগছে, যেন মানবী নয়, যেন বৃষ্টি কিংবা আকাশ কিংবা মাটি। হাত ছায়া হাতরে শঙ্কর চিৎকার করে বলতে চাইল, দোহাই রাখি, এবার ফেরো। মাথায় যখন তখন বাজ ভেঙে পড়তে পারে। কিন্তু কিছুই বলতে পারল না। বৃষ্টির ধোঁয়ায় শব্দটা হারিয়ে গেছে। সেই ধোঁয়াতে আবছা রাখিও। প্রকাণ্ড মাঠে ভাসছে শুধু অশরীরী নারী। শঙ্কর পছন্দ করা ভূমিতে নিজেকে ছড়িয়ে দিল। একটা জমি দখল করে অন্য জমিতে যাচ্ছে, তারপর আবার একটায়। আকাশের দিকে হাত বাড়িয়ে দিল। এবার বুঝি ধারণ করে নেবে আকাশটাকেও। শঙ্খ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাখি যেন ভাবে ভঙ্গিতে বলতে চাইছে, ভয় কিসের গো? ঝড় তো নিত্যি উঠছে, বাজও পড়ছে। শুধু হঠাৎ এই কুড়িয়ে পাওয়া বৃষ্টিটা, এই বৃষ্টিটা। ভাবতে ভাবতে শঙ্খ দুহাত বাড়িয়ে দিল আকাশের দিকে। পুরনো ছড়াটার মানে খুঁজে পাচ্ছে যেন। ঝড় বাদলে ধুধু মাঠে। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প ঝড় বাদলে ধুধু মাঠে। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।